বঙ্গবন্ধুর বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা হয়েছে, বঙ্গবন্ধুকে কেউ ম্লান করতে পারবেন না। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য অভূতপূর্ব কাজ করেছেন, কেউ ম্লান করতে পারবে না। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার অন্যতম অংশীদার, অনস্বীকার্য। বাংলাদেশের ইতিহাস দেখতে গেলে আওয়ামী লীগকে ছাড়া লেখা যাবে না। সুতরাং শত চক্রান্ত করেও কোনো লাভ হবে না। আমি যাকে ভোট দিলাম, ভোট দিয়ে সাধারণ সম্পাদক বানালাম, তার কোনো ত্রুটি বিচ্যুতিতে আমি কেন সমালোচনা করতে পারবো না? যদি আওয়ামী লীগ করার মানে হয় যে আপনাকে দাসখত দিয়ে আওয়ামী লীগ করতে হবে, যে আপনি কারো দোষ তুলতে পারবেন না, কোনো সমালোচনা করতে পারবেন না, ভালো উপদেশ দিতে পারবেন না, তাহলে তো আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার। প্রবলেম হচ্ছে যে আমার তো ঠিকানা একটা, সেই ঠিকানার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আমি যদি অপেক্ষাকৃত নতুন প্রজন্মের একজন হয়ে দেখি যে কতগুলো ঐতিহাসিক ব্লান্ডারের কারণে আজকে আওয়ামী লীগ বাংলাদেশের বাইরে, জননেত্রী শেখ হাসিনা দিল্লিতে, এবং এই যে এই ফারাজি টারাজি সব লোকজনরা বাইরে ঘুরে বেড়াইতেছে, তাহলে আমাদেরকে ফিরে যাওয়ার জন্য যেটা করলে ভালো হবে সেটা বলার অধিকারটা আমি কোথায় হারালাম, কেন হারাবো? এটা প্রশ্ন করি, উত্তর কি হবে? আপনার সাথে আমি এই প্রথম আসলাম, এর আগে যত টকশো আমি করেছি, কোথাও আমি কি একবার বলেছি যে শেখ হাসিনাকে আমরা ভালোবাসি না? একবার বলেছি যে বঙ্গবন্ধুকে ভালোবাসি না? একবার বলেছি যে আওয়ামী লীগকে ভালোবাসি না? এটা কারা করে? যারা তাদের নেতৃত্ব নিয়ে শিওর না, বিকজ দে নো যে তাদের পায়ের তলে মাটি নাই, তাদের কর্মীরা পিটাইতে চায়, মারতে চায়। শুনুন, আপনাকে একটা আমি আশ্চর্য জিনিস বলবো, আপনি এটা আমি জানি না প্রচার করতে পারবেন কিনা। আমার বয়স যখন 14 বছর বয়স, তখন থেকে আমি 23 বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের অফিসে যাই। তখন আমাদের আওয়ামী লীগ অফিসে একজন অফিস সহকারী, অসভ্য ভাষায় বলে পিয়ন, শাহজাহান ভাই ছিলেন, মারা গেছেন কোভিডে, ঠিক আছে? আর নিচে ছাত্রলীগের একজন অফিস সহকারী ছিল মিন্টু, সে এখনো জীবিত আছে, চলে যাই। আপনি জানবেন যে ওই আওয়ামী লীগ অফিসের নিচে পর্যটনের একটা বার পরিচালিত হতো, মদ্যশালা, মনে আছে আপনার? নিচে, জি জি। তখন কিন্তু অ্যানালগ যুগ, কোনো সিসির ক্যামেরা ছিল না, কিছুই ছিল না। কিন্তু আওয়ামী লীগের কোন নেতা কর্মী ভুলেও ওই পর্যটনের বারে মদ খাইয়া আওয়ামী লীগ অফিসে ঢুকতো না। এই ছিল ভক্তি, এই ছিল শ্রদ্ধা। যেই দিন এই আওয়ামী লীগের 3-এর অফিসে ক্যামেরা লাগানো হইলো, মানে অ্যানালগ থেকে ডিজিটালে ঢুকলেন, সেদিন থেকে অনেক বড় বড় নেতা, এখানে নাম বলবো না, আজে বাজে মেয়ে মানুষ নিয়ে কি করতো তাদের পক্ষের মধ্যে, লজ্জা লাগে। আমি একজন আওয়ামী লীগের কর্মী হয়ে যদি বলি আমার ওই অ্যানালগটা ভালো ছিল, তার জন্য আপনি না বুঝে না শুনে আমাকে গালি গালাজ করবেন, এটা কি হয়? আমি আপনাকে একটা রিয়েল সিনারিও বললাম। আপনি এমন কারোর সাথে কথা বলতেছেন না যে তার শৈশব থেকে আওয়ামী লীগকে দেখে নাই। আমার তো বেড়ে ওঠাই আওয়ামী লীগের মধ্য দিয়ে, এবং অনেক ঐতিহাসিক। শুধু তাই না, জনাব আখতারুজ্জামান চৌধুরী বাবু যখন হুমায়ুন জহির হত্যাকাণ্ডের অভিযুক্ত আসামি 1 নাম্বার, তিনি আমাদের বাড়িতে লুকিয়েছিলেন, আমার চাচার বাসায় লুকিয়েছিলেন, আমার বাবার বন্ধুর বাসায় লুকিয়েছিলেন, এবং সবচেয়ে বড় চাঞ্চল্যকর তথ্য আপনাকে বলি, আমি ওনাকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী তার 29 নম্বর মিন্টু রোডের বাড়িতে টয়োটা করোলা জিএল সেরুন চট্টগ্রাম মেট্রো 27-28 গাড়ি চালিয়ে ওনাকে রাত্রেবেলা এসে নামিয়ে দিয়ে গেছি। তিনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশের ঘর, যেটাতে জয় ভাই থাকতেন, সেই ঘরেও তিনি কিছুদিন লুকিয়েছিলেন। সো আই নো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে একটা বিশেষ সময় পার হওয়ার পরে এই দল কিভাবে ধীরে ধীরে আজকে এই জায়গায় এসেছে, আমি তো একটা সাক্ষী ভাই, কম আর বেশি। তখন তো সবাই ঘরে ইন্টারন্যাশনাল আইডিডি, এই যে ইন্টারন্যাশনাল ডিরেক্ট ডায়ালিং ফোন ছিল না, আপনি জানেন। হ্যাঁ, আখতারুজ্জামান চৌধুরী বাবু সাহেব আমাকে ফোন করে বলতেছে, রাশেক আমি একটু আমু ভাইয়ের সাথে কথা বলতে চাই, তুমি ওনারে নিয়ে আসো। আমি গাড়ি চালিয়ে ইস্কাটন থেকে আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আমির হোসেন আমু সাহেবকে ড্রাইভ করে আমার বনানীর বাসায় এনে ওনার সাথে আমাদের ইন্টারন্যাশনাল ডাইরেক্ট ডায়ালিং এর ফোন দিয়ে কথা বলিয়েছি। তাহলে আমি কি কিছুটা হলো আওয়ামী লীগের বিবর্তন আবর্তন সম্বন্ধে জানি না? এখন আপনি এমন এক সময় আসছে যে আমাকে মুখে টেপ লাগাই ঘুরতে হবে। কিছু খুব বিশেষ ব্যক্তি আছে আপনাদের এই সোশ্যাল মিডিয়ায়, যে আপনি সঠিক ফোরামে বলেন। আরে বেটা, তোর সঠিক ফোরামটা কি? ফাজিল, তোর সঠিক ফোরামটা কি?
সঠিক ফোরামের কোনো প্রয়োজন আছে নাকি? তাইলে না কথা বলা যাইতো। সঠিক ফোরামের তো কোনো মূল্যই নেই। সঠিক ফোরামের নাম কি? আমাদের অনেকে অনেক কথা বলে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একটা পূর্ণাঙ্গ তালিকা আছে, সেন্ট্রাল কমিটি। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের ALBD.org এ যান, যাই এখন সেন্ট্রাল কমিটির নেতাদের আপনি নাম খুঁজে পাবেন না, ভয়ে তালিকা গায়েব করে ফেলছে। এই দিয়া দেশে ফিরবেন? এই কথা বললে রাষ্ট্রীয় ক্রমণের দোষ হয়ে যায়। আমি তো এখনো কেন্দ্রীয় কমিটির সদস্য, কেন্দ্রীয় উপকমিটির সদস্য। আমার বাবা এখনো কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ, আমরা তো গোপন করি না। অথচ যারা বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইট চালায়, তারা ওখান থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম গায়েব করে ফেলছে ভয়ে। আপনি দেশে ফিরবেন কিভাবে? এগুলো নিবিড় পর্যালোচনা, কিন্তু এটা দিলে আমরা দায়ী হয়ে যাই, দোষী হয়ে যাই। আপনি নেতা কর্মীদেরকে বলতেছেন যান মিছিল করেন, অমুক করেন, তমুক করেন, আসিতেছি আমরা। তো তোমার নামটা নাই কেন ওয়েবসাইটের মধ্যে? গোপন করছো কিসের জন্য? ঠিক আছে, বুঝলাম তুমি দেশ ছেড়ে পালাইছো, নামটাও রাখতে পারতেছো না, ভয়ে মামলা খাইবা। আপনি মনে করেন এই যে আজকে যাকে নিয়ে কথা বলতেছেন, এরকম মানে নাই। ওনার ফেসবুকে গেলে দেখবেন আমি খুব নিবিড় ভাবে এটা পর্যালোচনা করার চেষ্টা করেছি। নিজের দলের লোকের বিরুদ্ধে আলাপ ছাড়া কিন্তু ওনার কোনো পোস্ট নাই। জামাত কি করলো, আওয়ামী লীগ বিএনপি কি করলো, উনি কিন্তু পোস্ট দেয় না। যদি ওনার জমি জমা ঘর বাড়ি ক্রোক হয়, ভেঙে দেয়। এই চলছে। এই অপসংস্কৃতির ভিতরে আপনি ভালো কি আশা করতে চাচ্ছেন? আপনার বাড়িঘর কি ভাঙা হয়েছে 5ই আগস্টের পরে? আমার বাড়ি 4 আগস্ট ভাঙা, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, 2টা বাড়ি। এখন কি বাড়িঘর কিছু নাই বাংলাদেশে? না, কিছুই নাই, পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং ওই যে স্বতন্ত্রের কথা বললো, তার কষ্ট বাড়িঘর কথা হাত পড়ে নেই। মানে ঘটনা হচ্ছে এইটাই, যে যাদের উপরে জামাত বিএনপির আক্রোশ ছিল, তারা হইলো আওয়ামী লীগের শত্রু, আর যারা খুব আরামে ঘুরে বেড়াচ্ছে তারা নাকি আওয়ামী লীগের বন্ধু। না, কারণ হচ্ছে আপনি কিছুক্ষণ আগে বললেন না যে অনেকের নাম সরাই ফেলা হয়েছে বা ইয়ে করে। অনেকের নাম না, কেন্দ্রীয় কমিটির প্রত্যেক সদস্যের তালিকা গায়েব করে ফেলা হয়েছে আওয়ামী লীগের ওয়েবসাইট থেকে। আপনি এখন যে দেখেন না www.albd.org, পান কিনা দেখেন। এরা নাকি আন্দোলন করবে, বড় বড় কথা বলে। এই জন্য আমি চিন্তা করতেছি যে আপনার হয়তো বাড়িঘর ভেঙে ফেলছে, এই জন্য হয়তো আপনি ক্যামেরার সামনে এসে কথা বলতেছেন। যাদের বাড়িঘর ব্যবসা বাণিজ্য এখনো সচল, তারা কথা বলতেছে না। এমন সেটা কেন? আমার বাড়িঘর ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিছে বলেই তো আরো আমার ক্যামেরায় আসার কথা না। আপনি উল্টা যুক্তি বললেন। আমার তো নিজেকে, আমার তো হারানোর কিছু আছে। আমি তো নট এক্স্যাক্টলি আমি বেগার, আমি তো ফকিরের ঘর থেকে আসি না। এখন আপনাদের অনেক নেতা, রাশেদ ভাই, আপনাদের অনেক নেতাকে ফোন দিলে কি বলে জানেন? ভাই আমার তো ব্যবসা বাণিজ্য চলে, বা আমার বাড়িতে তো মা বোন আছে, এই জন্য আমি আসতে পারতেছি না। না না, আমি আপনাকে ওই কথাটাই বলতে চাচ্ছি যে আমারও তো ওই হিসাবে গেলে ক্যামেরায় আসা উচিত না। আমি কি বুঝি? আমি বুঝি আমার কমিটমেন্টের তো একটা টায়ার আছে। মাই ফার্স্ট কমিটমেন্ট ইজ টু মাই কান্ট্রি। এখন ভাই আমি এত বীর বাহাদুর হই নাই যে আমি কাউকে গিয়ে বলতে পারছি লাঠি দিয়ে পিটান সহ্য করবো। আমি পারবো না ভাই, যেটা পারি না এটা খাওয়া মিথ্যা বলে লাভ নাই। আমি কাউকে যাই বলতে পারতেছি না যে আমি আত্মসমর্পণ করলাম, আমাকে আপনারা শক দেন, শক থেরাপি দেন, ইলেকট্রিক শক দেন, মারেন, নৌক উঠাই ফেলেন, আমি সহ্য করবো, জয় বাংলা বলবো। আমি ভাই অত শক্তিশালী না, পারছি না। কিন্তু ইসলাম ধর্মে একটা কথা আছে, অন্যায় দেখলে প্রতিরোধ করো, না পারলে প্রতিবাদ করো, তাও যদি না পারো ঘৃণা করো। আমি তো অ্যাটলিস্ট আপনার অনুষ্ঠান সহ প্রত্যেকটা পরবর্তী প্রত্যেকটা জায়গায় যে আমার প্রতিবাদ আর ঘৃণার জায়গাটা তো জারি রেখেছি। এইসব আলতু ফালতু লোকজন যারা এইসব কথা বলার চেষ্টা করে, আমাদের ডিরেল করার চেষ্টা করে, আমাদেরকে ডিমোরালাইজ করার চেষ্টা করে, উনি কি বোঝেন যে আমার কোন অংশে ওনার থেকে হারানোর কম নয়, বরঞ্চ বেশি থাকতে পারে? আমি তো আপনাকে বললাম উনি সাংবাদিক, অবশ্যই সাংবাদিক, আমি সম্মান করি। কিন্তু ওনার বহু কলিগ, সিনিয়র এবং জুনিয়র, আমার পত্রিকায় চাকরি করেছেন আমার সাথে, আমি চাকরি করতাম। আমি যখন ইংল্যান্ড থেকে পড়ালেখা করে ফিরে আসলাম, আমার বাবা আমাকে আমার গাড়ির চাবিটা নিয়ে বললেন যে এখন তোমাকে একটু রিয়েল লাইফ শেখা দরকার। আমার গাড়ি ছিল, গাড়ির চাবিটা নিয়ে বললেন যে তোমাকে মাসে একটা ফিক্সড টাকা দেওয়া হবে, তোমার এই পত্রিকায় এখানে তুমি চাকরি করবা, সকালে যাবা রাতে আসবা। আমাদের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন সাহেব একদিন, আমার নানা মন্ত্রী ছিলেন,
ওনার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান জাদুঘরে আমাকে দেখে উনি উনি আমার ডাইরেক্ট শিক্ষক, যোগ করে বলতে, কি রাশেক তোমার গাড়ি ছাড়া কেমন লাগছে, হাউ আর ইউ ম্যানেজিং। মানে আমার বাবা ওনার দুজনে একই সিএসপি ব্যাচের, খুবই শিক্ষিত, মানে খুব জ্ঞানী গুণী মানুষ। হি ওয়াজ উইটি, মানে আমার সাথে যোগ করতেছেন। সো আমি তো এই পত্রিকা চাকরি দিয়ে শুরু করেছি। এখন ওই পত্রিকা এমনও লোকজন ছিলেন যারা ওনার সমমানের পত্রিকার সম্পাদক হয়েছেন, ব্যবস্থাপনা সম্পাদক হয়েছেন, আমি সেসব নাম এখন বলতে যাচ্ছি না, কিন্তু আই এম নট অব্লিগেটেড টু হিম টু ডিসক্লোজ everything that I do and everything that I own. He is not God. Who is he? So মানুষের অ্যারোগেন্সের তো একটা সীমা পরিসীমা থাকা উচিত, বুঝছেন না? তো কথা হচ্ছে যে আপনাকে এটাও বলি, জামাত ইসলামী শিবির যখন অন্বেষা নামে একটা পত্রিকা প্রকাশ করলো, আপনি কি জানেন অন্বেষার কথা মনে আছে আপনার? জি জি জি, হ্যাঁ জি, উনি কি করছেন? পত্রিকাটা কাউন্টিং সেন্টারও ছিল এই নামের। জি, অন্বেষার কাউন্টার কে করেছে? আমরা করেছি, আমার এই পত্রিকা করেছে। তো ওনার পারপাস নিয়ে আমি প্রশ্ন করছি না, আমার পারপাস নিয়ে আপনি প্রশ্ন করেন কিভাবে? আপনি শৈশবের কৈশোরের ছেলে মেয়েদের মনকে বিষিয়ে তুলতে চান একটি মৌলবাদী বিশ্বাস দিয়ে, সেটাকে বাংলাদেশের সপক্ষের বিশ্বাস দিয়ে আমরা আজ থেকে 35 বছর 40 বছর আগে থেকে কাজ শুরু করেছি। এখন আমি হয়ে যাচ্ছি আওয়ামী লীগের হাইব্রিড। বলেন কোথায় আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি দেখবে আপনি মনে করতেছেন? আপনি কি শুধু বক্তৃতা দেওয়া দেখেন চোখে আন্দোলনে? সাংস্কৃতিক বিপ্লব দেখেন না? কি বলে যে আতেল নির্ভর যেই ডিসকোর্সের যে জায়গা তৈরি হয়, অর্থাৎ ইন্টেলেকচুয়াল যেই রেভলিউশন, সেটা চোখে দেখেন না? প্রবলেমটা হচ্ছে যে 17 বছরে আমরা আমাদের নেতা কর্মীদেরকে এমন বানিয়েছি যে তারা চোখে যতটুকু দেখে অতটুকুই বোঝে, কিন্তু চোখের আড়ালে যে আরো কত কিছু আছে তা তারা বোঝে না। এবং আপনি যেহেতু সাংবাদিকতা করেছেন বলে আপনি বলছেন, আমি সাংবাদিকতা করি নাই, আমি এটা ব্যবস্থাপনার সাথে ছিল। আমি মালিক, ওই যতটুকুই হোক, ওই যতটুকু মালিক বা আপনার যারা সাংবাদিকতাকে আমরা সবাই কিন্তু সাংবাদিক মনে করি, সেটা পরে বহুদিন সেখানে কাজ করার পরে আমি সেই মালিকানার হিস্সা পেয়েছি। প্রথমে আমি ওই প্রতিষ্ঠানে চাকরি দিয়ে শুরু করেছি। না মানে পত্রিকা অফিসে কেউ চাকরি করুক বা কেউ মালিক হোক, আমরা আম জনতা বুঝি সব সাংবাদিকেরা। এবং এটাও মনে রাখবেন, আমার বাবা তখন মন্ত্রী, আমি রাশেক রহমান তখন বেবি ট্যাক্সি ছিল, সিএনজি ছিল না, এই বেবি ট্যাক্সি দিয়ে প্রতিদিন অফিস করতে যেতাম। রাত্রেবেলা ফেরার পথে পুলিশ চেক পোস্টে না থামাইয়া মন্ত্রীর ছেলেকে চেক করতো, জীবনে একটা টু শব্দ করি নাই। আমার বিনয়ের প্রশিক্ষণ আছে, আবার শুনে রাখেন, বিনয়ের প্রশিক্ষণ আছে। আবার বাবা মন্ত্রী, এই যে ওয়াংহো রেস্টুরেন্ট ছিল না, রেডফোর্ট রেস্টুরেন্ট উত্তরায়, মালিক এরশাদ সাহেবের ছেলে মেয়ে তাদেরকে আমি পড়িয়েছি, টিউশনিও করেছি মন্ত্রী থাকা অবস্থায়। আমার বাবা এমপি, আমার বড় ভাই টিউশনি করেছেন। আমাদের বিনয়ের প্রশিক্ষণ আছে। হ্যাঁ, আমরা যখন কথা বলি, শক্তি দিয়ে কথা বলি, তাতে অনেকে মনে করে যে আমরা খুব অ্যারোগেন্ট অর সামথিং, বাট নো, উই নো হোয়াট ইজ রিয়েল লাইফ। জানতে চাচ্ছি এখন একটা জিনিস আমার একটু বুঝায় বলেন আপনি, যে এই যে সাংবাদিকতা করেছেন বা পত্রিকার মালিক ছিলেন, অনেক কিছুই বুঝেন। আমার একটু বলেন তো, যেখানে 1996 বা 2007-08 পর্যন্ত বাংলাদেশের 80% পত্রিকা আওয়ামী লীগের ফেভারে ছিল, এরা লেখাগুলো যাই লিখতে গেলে আওয়ামী লীগ ফেভারে যাইত, সেই সব পত্রিকা গত 17 বছর কেন আপনাদের বিরোধী হয়ে উঠলো? এইটা বলবেন একটু আমাকে, কেন? না, এটা যেটা হয়েছে শুনেন, আমরা তো একটা বিরাট বড় ব্লান্ডার করে ফেলছি ভাই। হ্যাঁ, সেটাই জানতে ব্যাপারটা। ব্লান্ডারটা হচ্ছে যে গণভবনের সংবাদ সম্মেলন কেন্দ্রিক একটা কঠোরীভুক্ত শ্রেণী তৈরি করেছি আমরা। এই যেমন আজকে যারা লিখছেন, বিভিন্ন তারা সুবিধা পেতেন, প্লট পাইতেন, ব্যবসা বাণিজ্য পাইতেন, কনসালটেন্সি, ভদ্র ভাষায় বললেন। প্লট? আমার কোনো প্লট নেই, খুঁজে দেখতে পারেন। আমার প্লট দরকার কেন? আমি কি ভূমিহীন নাকি? না ভাই, যার আছে তার তো আরো চাই, সেই হিসাবে। সেটা অন্য, আমার বাবা মা তো ওটা শেখান নাই, আমার দাদা নানা তো শেখান নাই। উই হ্যাভ এনাফ। আমি কিভাবে প্লট পাবো? কোন ক্যাটাগরিতে আমি প্লট পাবো? জানি না, ওইটা তো আমাদের 17 বছর এসব নিয়ে কোনো চিন্তাই ছিল না। আমি বললাম, খোদার ফজলে 150 থেকে 200 লোককে মন্ত্রী বানাইছেন জননেত্রী শেখ হাসিনা। ডেকে ডেকে জিজ্ঞেস করতে পারেন কে আমার কি ব্যবসা দিছে, কেউ কিছু বলতে পারবে না। আমি তো কোনো মন্ত্রী যাইতামই না। স্বরাষ্ট্রমন্ত্রী মহাদের কাছে যাওয়া লাগতো, এটা উপায় নেই, রাজনীতি করলে লাগবে।
বন্ধু বান্ধবের জন্য গিয়েছি, কারণ একটা একটা আশ্চর্য বিষয়, দ্বৈত নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন সফল বাঙালিরা বাংলাদেশে আসতে চান, বাবা মার সহায় সম্পদের ভাগ পাবেন, তাদের দ্বৈত নাগরিকত্বের কাগজের জন্য তাদের জুতার সোলো ক্ষয়ে যেত। অনেক সময় এসব হেল্প টেল্প করার জন্য আমাকে যাইতে হয়েছে, সবসময় যে বলতেছে ভাই এটা একটু করে দেন প্লিজ, হ্যাঁ, বা আমার এলাকার কোনো সমস্যা, কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আমি গিয়েছি, অস্বীকার করি না, সেখানে ব্যবসা বাণিজ্যের কোনো ব্যাপার ছিল না, নাই, এবং উনি খুব ভদ্রলোক, নো প্রবলেম। আমি নসরুল হামিদ বিপুল সাহেবের কাছে খুবই যেতাম, কারণ উনি আমাকে খুবই আদর করতেন, এবং আমার এলাকার বিদ্যুতের অনেক সমস্যা ছিল, আমার অনেকগুলো ইউনিয়ন সম্পূর্ণ অন্ধকারের ভিতর ছিল, পুরো এলাকাটার 90%ই অন্ধকার ছিল। আমার বাবার পক্ষ থেকে গিয়ে গিয়ে যথেষ্ট অনুরোধ করেছে এবং উনি সবসময় সাড়া দিয়েছেন, আমি গিয়েছি। আদার দেন দ্যাট, ডাকেন অন্য কোন মন্ত্রী বলুক, নোবডি ক্যান সে, ইম্পসিবল, নাই, বলতে পারবে না। সমরেজাও করিম সাহেবরে পূর্ত মন্ত্রণালয় থেকে দেওয়া হইলো প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। আমি ওনার কাছে গেলাম, ডক্টর মামুন আল মাহতাব স্বপ্ন নিল, যে যার ডাক্তারি সনদ ক্যান্সেল করে দিছে, লিভার বিশেষজ্ঞ ছিল, ভালো মানুষ। ওনাকে নিয়ে গেলাম, গিয়া বললাম যে রেজা ভাই, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের শর্করার বিপ্লব করেছেন, খাদ্যের কোনো অভাব নাই, ঘরে ঘরে শর্করার কোনো অভাব নাই, কার্বোহাইড্রেটের অভাব নাই। এখন আওয়ামী লীগের নেক্সট স্টেপ হওয়া উচিত আমিষ বিপ্লব। আমার কাছে কিছু লোক এসেছে, তারা চায় বাংলাদেশের প্রত্যেকটা গবাদি পশুর কৃত্রিম প্রজনন কেন্দ্রে অবস্থান করে বিনামূল্যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে গরুর জাত সম্পূর্ণ চেঞ্জ করে দিবে, বাংলাদেশের সবচেয়ে দরিদ্রতম ব্যক্তি তার সন্তানকে যত ইচ্ছা আমিষ খাওয়াতে পারবে, এটা হবে নেত্রীর উপহার। তো বেচারা বললো হ্যাঁ খুব ভালো, কিন্তু আমার তো একটু বুঝতে হবে, জিজ্ঞেস করতে হবে। এই হলো অবস্থা। তো দেশের মানুষের কাজ করা ছাড়া অন্য কোনো কিছু নিয়ে যায় নাই, বাট ব্যবসা বাণিজ্য প্লটের জন্য কারো কাছে গিয়েছি আপনি দেখাতে পারবেন না। তাহলে পত্রিকার বিষয়টা বলেন, কেন পত্রিকা সবগুলো 17 বছরে আপনাদের বিরোধী হয়ে গেল? যখন আপনি কাউকে দিচ্ছেন আরেকজন পাচ্ছেন, এই জন্যই তো, এটাই মূল চুজ করছেন। হ্যাঁ 100%, ওয়াই নট। এবং অবশ্যই আমি তো আপনাকে বললাম যে সব সাংবাদিক কি নীতিভ্রষ্ট নাকি? অনেক সাংবাদিক তো আছে নির্ভীক। আমরা কি ভুল ত্রুটি করি নাই? আমরা কি অন্যায় করি নাই? আমার এই মুরব্বীরা চায় আমি বলি যে আমরা কোনো অন্যায় করি নাই। এত বড় অন্যায় তো আমি করতে পারবো না। অন্যায় আপনি করেছেন, বলবেন অন্যায় করেছেন, ভুল হয়েছে, ঠিক আছে, ঠিক করবো আগামী দিনে। আপনি কি মনে করেন না যে আপনাদের মতন কিছু লোকের অন্যায়ের দোষ, সে দোষী আজকে জননেত্রী শেখ হাসিনা? হ্যাঁ, যদি আপনি আমাকে দোষী করেও শেখ হাসিনাকে দেশে ফিরাইতে পারেন, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে পারেন, কেন না, আমি দায় নিব। অবশ্যই, যদি আমি এমপি ছিলাম না, মন্ত্রী ছিলাম না, খুব বড় কোনো নেতাও তো আমি না। জেনারেলি বলছি যে আপনি না, শুধুমাত্র আমরা সবাই। আমার শুনেন, আমার আল্লাহর রহমতটা হচ্ছে যে আমি যখন কথা বলি আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা শোনে, এবং বেশিরভাগ নেতাকর্মী আমার কথাকে ভালোবাসে, সমর্থন করে। ভিতরে যে দুষ্টু কতগুলো আছে এবং অন্ধ কতগুলো আছে এবং বলদ প্রকৃতির কতগুলো আছে, তিনটা ক্যাটাগরি করলাম, দুষ্টু, অন্ধ এবং বলদ। এই তিন প্রকৃতির মানুষ, তারা আমার কথার সাথে একমত হতে পারে না, কারণ তারা এর থেকে ভালো কিছু তো শেখে নাই। আপনি যদি কোনো লোককে ঘন্টার পর ঘন্টা কবিতা শোনাতে যান, সে আপনি গালি দিয়ে বসতে পারে যদি সে কবিতার মাধুর্য সম্বন্ধে না জানে। এটা তো শৈশব থেকে গড়ে উঠতে হয়। হঠাৎ করে তো আপনি 76 বছর বয়স্ক কোনো লোককে গিয়ে বলতে পারবেন না, দেখেন কবিতা কত সুন্দর, একে গ্রহণ করুন। এটা তো করা যায় না, এটা হতে হবে একেবারে শৈশব থেকে, তাই না? এখন ঘটনা হচ্ছে যে যদি ত্রুটি বিচ্যুতি, অপরাধ, অন্যায়ের দায় রাশে প্রমাণ নিলেও আওয়ামী লীগ ফিরতে পারে, নেতা কর্মীরা নিরাপদ হতে পারে, আমার নেত্রী ফিরে যেতে পারেন, দেশের রাজনৈতিক ভারসাম্য ফিরে আসে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাকে সেই দায় দেন, আমি নিতে প্রস্তুত। কারণ এই অন্যায়, অত্যাচার তো আমি দেখতে পারি না। আমার বঙ্গবন্ধুর উপর পেশাব করতেছে, হোয়াট ইজ দিস? এটা কিভাবে হতে পারে? আপনি 17 বছর কি শিখাইলেন? আরে ভাই, 17 বছর কি শিখাইলেন? যে প্যান্টের জিপারটা খুলে আপনার গোপনাঙ্গ যে বাইর করতেছেন, তাও আপনি লজ্জা পাচ্ছেন না। পেশাব করা তো পরের বিষয়, মানে এগুলো তো অমানুষ বানাইছি 17 বছর ধরে আমরা। তা আপনি কি মনে করতেছেন না যে বই টই যা পড়ছেন, ইতিহাস পড়ছেন, 17 বছরে একটা সিভিলাইজেশনের মোড় ঘুরাই ফেলা যায়? তাইলে আপনার মেট্রোরেল আছে, আপনার পদ্মা সেতু সব আছে, কিন্তু আপনার মানুষেরা রেপ করতে
একবার তার বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়, রেপ করে ফেলে। তারা প্যান্ট খুলে তার গোপনাঙ্গ বাইর করতে লজ্জা পায় না, বাইর করে ফেলে। তারা মব তৈরি করতে, তাহলে আপনার কোনো দায় নাই? আপনি 17 বছর তাহলে কি করছেন? তাহলে শিক্ষা সংস্কৃতি এটা কার দায়িত্ব? এখন আমার এই টার্সিয়ারি অ্যানালিসিস যখন আমি দেই তখন আমি খারাপ হয়ে যাই। কারণ আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে যেই বাঙালি জাতির বঙ্গবন্ধু ছিল, কবি নজরুল ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, একটু এখন নিচু জায়গায় আসি, এফআর খানের মতো আর্কিটেক্ট ছিল, বা ধরেন শামসুর রহমানের মতো কবি ছিল, অথবা ধরেন ডক্টর আইনুল নিশাতের মতো লোক আছেন, বা ধরেন জামিলুর রেজা চৌধুরী স্যারের মতো মানুষ, হ্যাঁ, ডক্টর ফরাসউদ্দিনের মতো মানুষ, যারা বিভিন্ন সময় বৈশ্বিকভাবে স্বীকৃত হয়েছেন, এইসব লোককে হিসাবে নিয়ে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোজগতে পরিবর্তন, বিপ্লব, সংগ্রাম সাধনের জন্য 5 জন বৈশ্বিকভাবে স্বীকৃত লোকের নাম বলুন, আপনি বলতে পারবেন? আছে? তাইলে আপনি ব্যাংকরাপ্ট না? আপনাকে যে আমি জিজ্ঞেস করি, আপনি 5 জন বক্তার নাম বলুন যারা বঙ্গবন্ধুকে নিয়ে বক্তৃতা দিলে, 1975 সালের 15 আগস্টের সেই নৃশংস হত্যাকাণ্ডের কথা বললে, বা 21 আগস্টের গ্রেনেড হামলার বিবরণ দিলে মানুষের চোখের কোনায় অশ্রু দেখা যায়। বলেন তো 5টা নাম। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে টপ 5 জন বক্তার নাম বলবেন যাদের বক্তব্য শুনলে মানুষ হাসে, জোকার এগুলা। এখন তো সবার বক্তব্যে হাসে। হ্যাঁ, কিন্তু আপনি তো কাঁদিয়ে ফেলতে পারেন এরকম বক্তা রাখেন নাই, মেরে ফেলছেন সবগুলোকে গলা টিপে। প্রতি কিভাবে বলছি আর কি, এইভাবে এই যে আমাদের মতো করে ফেসবুকে পোস্ট দেওয়াচ্ছেন, চরিত্র হনন করাচ্ছেন। এই 17 বছরে আপনি এটাও অ্যালাউ করছেন নেতা নেত্রী, সমাজের গণ্যমান্য মানুষের ঘরের ভিতরে ঢুকে যাওয়ার, তাকে অ্যালাউ করছেন। ঘরের ভিতরে ঢুকে যাওয়া বলতে বুঝতে পারছেন আমি কি বলছি? মানে মানুষের ব্যক্তিগত জীবনে ঢুকে যাওয়ার। এখন যে ঢুকে গেছেন ব্যক্তিগত জীবনে, এখন আপনিও তো একই ইয়েতে আক্রান্ত, আপনার ব্যক্তিগত জীবনে মানুষ ঢুকে যাচ্ছে। এটা কি খুব ভালো কোনো ব্যাপার ছিল চালু করা? দরকার ছিল? রাজনীতির জায়গায় থাকতো। আমরা কি বলছি? আমরা বলতে চাই, আবার পরিষ্কারভাবে বলি, আমরা বলতে চাচ্ছি নেত্রী আওয়ামী লীগের সমান। বাংলাদেশ আওয়ামী লীগের ঐক্য কোনো অবস্থায় বঙ্গবন্ধুর রক্ত ছাড়া ধরে রাখা সম্ভব না, এটা বিতর্কের ঊর্ধ্বে। আর বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুর জায়গায় একেবারে আসেন, সুতরাং এটা নিয়ে আলাপ করার দরকার নেই। আর আওয়ামী লীগ এমন এক সত্তা যে যত আইনি করুক, যাই কিছু করুক না কেন, কোনো কিছু করে খুব লাভ হবে না। কারণ মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আসলে থামানো যায় না। এবং বাংলাদেশের স্বাধীনতা, একটা জিনিস একটু জিজ্ঞেস করে, আপনাকে ইন্টারাপ্ট করছি আমি, সরি। আপনি বললেন বঙ্গবন্ধুর রক্ত ছাড়া আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখা যাবে না, তাহলে কি আমরা কি তাহলে শেখ হাসিনাকে বাদ দিই? বঙ্গবন্ধুর রক্তের তো আরো অনেকেই আছে, ওগুলো আইনা বসালে কি দল টিকানো যাবে? এই মুহূর্তে শেখ হাসিনা হিসাব সহজ। শেখ হাসিনা, এটা কারণ আছে, আমি বলতেছি, কারণটা বলি, এটা খুব এই জন্য আমি আপনাকে ধরছি। না, আমি যা বলি যেটা দেখেছি শিখেছি সেই জায়গা থেকে বলি, এমনি বলি না। ধরেন আমার তো সৌভাগ্য এটা অনেক হয় না, আমার বাবার সাথে আমি, উনি যখন রাজনীতি করতেন, সবসময় এলাকায় যাওয়া আসা, বিভিন্ন কর্মকাণ্ড কর্মসূচি এগুলো আমি নিজ চোখে দেখেছি। হ্যাঁ, আমি নিজে দেখেছি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার মিঠাপুকুরে তিনি 1 ব্যাটারি 1 মাইক 1 হেজাকে মিটিং করছেন, গরু গাড়ি দিয়ে সভাস্থলে গেছেন। চিন্তা করতে পারেন, বঙ্গবন্ধুর মেয়ে গরু গাড়িতে যাচ্ছেন। আমি নিজে দেখেছি রংপুর টাউন হল, তখন পাশে শিল্পকলা একাডেমি অর্ধনির্মিত, তখনও হয়নি, সেই জায়গায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সকালে 10টায় শুরু করছেন বর্ধিত সভা, দুপুরে খান নাই, শশা খাইছেন, নামাজ পড়ার জন্য পাশের ভবনে গেছেন, আসছেন, রাত্রে 10টা পর্যন্ত বর্ধিত সভা করছেন। আপনাকে আজকে আমি প্রশ্ন করি, আপনি যে কোনো বর্তমান আওয়ামী লীগের বড় নেতা, যাদেরকে বড় নেতা বলে, ডাইকে নিয়ে আসেন তো, জিজ্ঞেস করেন লাস্ট কবে 12 ঘন্টার একটা বর্ধিত সভা করছে, উত্তর দিতে পারবে না। এই যে এই মুরব্বী সাংবাদিক, ওনারা ডাইকা জিজ্ঞেস করেন যে এত সাংবাদিকতা আপনি পারেন? তো গত 17 বছরে একটা আপনার বন্ধু নেতার নাম বলেন যে 12 বছর 12 ঘন্টা 14 ঘন্টা একটানা বর্ধিত সভা করছে, বলতে পারবে না। কিন্তু জলিল সাহেবরা করেছেন, মরহুম জলিল সাহেব, মরহুম জিল্লুর রহমান সাহেব করেছেন। হ্যাঁ, there are instances, examples আছে, আমি চিনি তাদেরকে, তারা আজকে পৃথিবীতে নাই। তো কথা হচ্ছে, যখন এই মানে নারী নির্ভর, অর্থ নির্ভর এবং চাপিয়ে দেওয়া নির্ভর রাজনীতির চর্চা যারা করবেন,
তাদের দ্বারা আপনি আক্রান্ত হবেন এবং সামনে এগোনো কঠিন হবে, এটাই বাস্তবতা, রিয়ালিটি। নর্থ ইস্ট নিউজটা পড়ছেন কিনা আমি জানি না, নর্থ ইস্ট নিউজে গতকাল পর্যন্ত প্রায় 8 পর্বের একটা সিরিয়াল সংবাদ প্রকাশ করেছে বিখ্যাত দুজন সাংবাদিক। তাদের কথা হচ্ছে যে 24শে আগস্টে যা হয়েছিল, এই যে 5ই আগস্ট 2024, এখানে সেনাবাহিনী, ডিজিএফআই সহ মৌলবাদী গোষ্ঠী, আপনারা আওয়ামী লীগ নেতা ছিলেন, আপনারা সবসময় বলতেন যে 80% লোক আওয়ামী লীগ করে। আপনারা কি এগুলো বুঝতে পারেননি যে আপনাদের সেনাবাহিনী আপনাদের হাতে নাই, ডিজিএফআই আপনাদেরকে দিচ্ছে না, ইনফরমেশন গুলো ঠিক মতো দিচ্ছে না, এগুলো কি আপনারা বুঝেন নাই তখন? না, কেন বুঝবো না? আপনি, আমি কি কোনোদিন ডিজিএফআই এর ইনফরমেশন দেওয়ার পক্ষপাতী? ধরেন বঙ্গবন্ধু যে ক্ষমতায় এসেছেন, মানে উনি যে বাংলাদেশকে স্বাধীন করলেন, এবং হ্যাঁ, এটা কি উনি ডিজিএফআই দিয়ে করছেন বা মিলিটারি ইন্টেলিজেন্স দিয়ে করছেন? জনগণকে দিয়ে করছেন। কথা হচ্ছে আওয়ামী লীগ যদি এখন নিজের জনগণকে বাদ দিয়ে যদি ডিজিএফআই নির্ভর হয়, এনএসআই নির্ভর হয়, এটা আমি বা আপনি কি করতে পারবো? রাশাক ভাই, আপনি ছাত্রলীগ করছেন, হ্যাঁ, ছাত্রলীগ করছেন, তাহলে আমার একটা প্রশ্নের জবাব দেন। এই যে যখন গণ আন্দোলনটা তৈরি হয়েছে, এই আপনার কোটা বিরোধী আন্দোলন, স্টুডেন্টরাই তো প্রথম নামছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় রাস্তার কোনায় কোনায় আপনার সরকারি দিছে, ঠিক আছে না, যে মানুষকে যাতে পড়ালেখা করে পোলা পায়। তো এই আন্দোলন যখন ঘটতেছিল তখন আপনাদের শিক্ষামন্ত্রী সহ বাকিরা কোথায় ছিলেন? কেন যাইয়া বসেন নাই? কেন আপনারা তখন দাবি জানান না? বলেন। আচ্ছা, একটু শুনতে পাচ্ছেন? জি জি জি। আচ্ছা শোনেন, আমি আপনার কথা, আপনি আদিবাসী নির্ভর রাজনীতি জিনিসটা বোঝেন তো? আচ্ছা, আপনি কিভাবে এটা ঠেকাবেন? ছাত্রদের আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হচ্ছে, ছাত্র, শোনা যাচ্ছে না, এটা তো ছাত্র ভিত্তিক আন্দোলন শুরু হলো, তাই না? তো ছাত্ররা তো ঢাকা বিশ্ববিদ্যালয় নামক একটি এলাকার মাঝে তো রাজনীতি, মানে আন্দোলনটা শুরু করলো। এখন চিন্তা করেন, আপনি যদি আদিবাসী নির্ভর অ্যাপ্রোচে যেতেন তাহলে কি হতো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকাগুলো কোনটা? আজিমপুর, শাহবাগ, আপনার কাটাবন, হ্যাঁ, তারপর ধরেন সেগুন বাগিচা, প্রেস ক্লাব, এইসব জায়গাগুলো নিয়ে তো, তাই না? আদিবাসী নির্ভর রাজনীতি যদি আপনি করতেন তাহলে ওই এলাকার সংসদ সদস্য তখন কে ছিলেন? আমাদের বাহাউদ্দিন নাসিম ভাই, উনি আমার সিনিয়র লিডার, ওনাকে আমি রেসপেক্ট করি। কিন্তু ওই এলাকার আদিবাসীদেরকে নিয়ে উনি যদি মুভ করতে পারতেন, আপনি কি মনে করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই কয়টা পোলাপাইন কিছু করতে পারতো? এক। 2 নাম্বার, আপনার মেয়র যদি আদিবাসী নির্ভর হইতো তাহলে ঢাকা শহরের পালসটা কি হইতো? যিনি ঢাকা দক্ষিণের দায়িত্বে তিনি অবশ্যই জননেত্রী শেখ হাসিনার আত্মীয়। অনেকে ভয় পেয়ে কথাগুলো বলবেন, বাট আমি বলছি, সেই বেচারার বাড়ি তো আর ঢাকা না, তার বাড়িঘর ঢাকায় থাকতে পারে, জন্ম সে ঢাকায় মানে জন্মগ্রহণ করতে পারে, আমি জানি না, কিন্তু উনি তো ঢাকার মানুষ না। ওনাকে কি ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঢাকার মানুষ একসেপ্ট করেছেন? করেননি। যার দরুন তিনি 3 তারিখে পালিয়ে গেছেন। যদি উনি আদিবাসী হতেন ঢাকার, তাহলে উনি ঢাকা শহরের একেবারে আদিবাসী মানুষদেরকে নিয়ে শেখ হাসিনার পাশে দাঁড়াতেন। আপনি আতিক ভাই, ঢাকা নর্থের উনি মেয়র, ভালো কথা, খুব সুন্দর গান গায়, স্কুল খুইলাছে রে মলা, তালি মারতেছে, ঢোল বাজেতে গান, এটা এগুলো দেখি আর কি, সোশ্যাল গান গায় খুব ভালো, হ্যাঁ, আমার বাসায় আমার সাথে সুসম্পর্ক। কিন্তু উনি কি ঢাকার মানুষ? আপনি মনে করেন ঢাকা নর্থ, ঢাকা উত্তরে, নোয়াখালী, বরিশাল থেকে যারা আজ থেকে 60-70 বছর আগে এসে সেটেল করেছেন, তাদের একটা গোষ্ঠী, আর ব্যারাইট বাগটা মিলে উত্তরার দিকে শুরু করে কিছু কিছু আপনার সাবার্বস আছে, সেখানকার মানুষদের একটা অবস্থান। তারা কেউ কি আতিক সাহেবকে তাদের মেয়র মনে করেন? ঢাকাবাসী মনে করেন না। যার দরুন এই যে অরক্ষিত ঢাকা, যেটা ফল করার মধ্য দিয়ে আমরা ফল করে গেলাম, সেটাকে রক্ষা করার লোক তো আপনি পান নাই। আপনি ডিজিএফআই, এনএসআই, আর্মিকে দোষ দিয়ে লাভ নেই, আপনি তো নিজের পা নিজে কেটে ফেলেছেন, নিজের হাত নিজে কেটে ফেলেছেন। এই যে আমি এখন এই দূরে থেকে আমি অডিও ক্লিপ শুনি, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব জাহাঙ্গীর কবির নানক সাহেব নেত্রীকে বলতেছেন বিহারিদের কি পুরাপুরি তার নিয়ন্ত্রণে। উনি কোন নেতা নাসিমকে নিয়ে এসেছে সৈয়দপুর থেকে,
আপনি বলেন, জিজ্ঞেস করেন যে কাউকে 5ই আগস্টে সবচেয়ে মেহেম, সবচেয়ে বেশি সংঘাত এবং ঝামেলা তৈরি করছে কারা? মোহাম্মদপুরের বিহারীরা। তাহলে উনি কি ইনফরমেশন দিল নেত্রীকে? উনি তো এলাকার এমপি, কিন্তু ওনাকে তো দোষ দিয়ে লাভ নেই, কারণ ওনার বাড়ি বরিশাল, উনি বরিশালের সিংহ বাঘ অনেক কিছু হইতে পারেন। কিন্তু মোহাম্মদপুরে যখন এসে উনি রাজনীতি করবেন, তখন আলহাজ মকবুল হোসেন অথবা অন্য আরো যারা ছিল আর কি, এগুলো সব তো আপনি মাইনাস করে জিরো করতে পারতেছেন না। তো আপনি চাপাই দিতে পারেন, মনোনয়ন নিয়ে আসতে পারেন, অনেক কিছু করতে পারেন, বাট ইন রিয়ালিটি ইট রিয়েলি ডাজন্ট হ্যাপেন। সো দিজ আর মেজর ফ্লস। এবং সবচেয়ে বড় কথা, আপনার অনুষ্ঠানে আমি আজকে প্রথমবারের মতো একটা কথা বলবো, এটা আগে আমি কোনো বলি নাই। আপনারা কথায় কথায় সেনাবাহিনী, পুলিশ, বিমান বাহিনী, নৌবাহিনীকে দোষ দেন, বাট ভুলে যাচ্ছেন 2021 সালে গ্লোবাল হিউম্যান রাইটস ম্যাগনিটস্কি অ্যাক্ট নামে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আইনের অধীনে র্যাবকে স্যাংশন দেওয়া হয়। সেই স্যাংশনে তৎকালীন পুলিশের আইজি বেনাজির সাহেব এবং ডিজি র্যাব, এই এখনকার ওই যে যিনি রাজসাক্ষী হইল নেত্রীর কাছে, কি যে নাম, ওই আইজির নাম কি? মামুন। না, সাবেক আইজি আওয়ামী লীগের সাবেক আইজি কি মামুন সাহেবের কথা বলছেন? হ্যাঁ, মামুন সাহেব, ইয়েস, মামুন সাহেবকে স্যাংশন দেওয়া হলো, যিনি পরবর্তীতে ব্রিগেডিয়ার জেনারেল হলেন তোফায়েল সাহেব, কর্নেল তোফায়েল, এরকম আরো প্রায় 10-12 জন সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে স্যাংশন দেওয়া হলো। আপনি জানেন ম্যাগনিটস্কি অ্যাক্টের স্যাংশন মানে কি? মানে হচ্ছে আপনি যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না, আপনি যুক্তরাষ্ট্রের সাথে কোনো ট্রানজাকশনে যেতে পারবেন না, এবং আপনি যুক্তরাষ্ট্রের ডাইরেক্ট লিস্টেড অভিযুক্ত একটি সংগঠনের সদস্য। এবং সেই অভিযোগে বলা হলো যে 600 জন লোককে গুম করা হয়েছে এবং বিনা বিচারে আরো 600 জনকে হত্যা করা হয়েছে, এই ছিল অভিযোগ। এখন আপনি বলেন, যেই মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যতম পরাক্রমশালী দেশ, সেই দেশ যখন ডিজি র্যাব এই মামুন সাহেবকে স্যাংশনে ফেলে দিল, আপনি তাহলে কোন বিবেচনায় পুলিশের আইজি বানাইলেন? তো আমেরিকা আপনার বিরুদ্ধে যাবে না তো কি আপনাকে কোলে বসে কি আপনাকে ললিপপ খাওয়াবে? আমেরিকা আপনাকে 2021 সালে বলতেছে আব্দুল্লাহ আল মামুন ইজ স্যাংশনড বাই আস, আমরা তার উপরে স্যাংশন জারি করলাম। আপনি তার আজও কোনো সদুত্তর দিতে পারেন না। আপনি জানেন কিনা জানি না, ডক্টর ইউনূসও চেষ্টা করছে স্যাংশন তোলার জন্য র্যাবের উপর থেকে, পারে নাই উনি। সালাউদ্দিন সাহেবও চেষ্টা করতে, তুলতে পারে নাই, পারবে না। সেখানে আপনি আমেরিকাকে বৃদ্ধাঙ্গুল দেখায় আব্দুল্লাহ আল মামুনকে আপনি বানাইলেন আইজি, কি হাসিল করার জন্য? আপনাকে জিজ্ঞেস করি, উত্তর দেন ভাই। কিসের মিস্টেক? আমেরিকা স্যাংশন দিলেই যে আমরা ভয় পেতে হবে নাকি? না, ভয় পাবেন না, কিন্তু আপনি মোকাবেলা করবেন, আপনি স্যাংশন উঠাবেন। আমেরিকা তো আইন চলে, এবং বৈশ্বিক বাস্তবতা কি যে একজন আপনার হাইট হয়তো বা না, রাশেদ ভাই আপনি এখন বলতেছেন স্যাংশন উঠাবেন, তাহলে আপনি তখন আপনার পররাষ্ট্রমন্ত্রীকে বলেন না? তখন আমি বলেছি, তখন আমি দায়িত্ববান মন্ত্রীদের বাসায় গিয়ে গিয়ে অনুরোধ করেছি যেভাবে যা পারেন করেন। তারা বলেছে উই আর লুকিং ইনটু ইট। একটা খুব ফেভারিট ইংলিশ ছিল ওই সময়, উই আর লুকিং ইনটু ইট। এটাকে উই আর লুকিং ফর শত্রু বুঝতে পারছেন? শুনেন, না না, আমি বুঝে বলি, কারণ আপনার হাইট ধরেন 5 ফুট 7, এখন রাত্রেবেলা 3টার সময় আপনি হাঁটতেছেন, এখন 6.5 ফিট লম্বা একটা লোক এসে বললো রাশেদ সাহেব পিটাবো আপনাকে, তখন আপনি ওনাকে আইনের কথা শুনাইেন। সবসময় তো আইন আর যুক্তির কথা চলে না যে আপনার কথা কি আমি ভয় পাবো না, পাবেন না। কিন্তু আমেরিকার ভীতিটা তো একটা বাস্তবতা। বাংলাদেশের বেশিরভাগ লোক আমেরিকাকে গালি দেয়, কিন্তু ভিসা দিলে ভিসা ঠিকই নেয়। বেশিরভাগ লোক আমেরিকাকে গালি দেয়, কিন্তু গ্রিন কার্ডটা দিলে সবার আগে চলে যায়, যায় না? তাইলে আপনি আমেরিকার মধ্যে একটা পরাক্রমশালী শক্তির দ্বারা স্যাংশনকৃত ব্যক্তিকে আইজি বানাচ্ছেন। তাহলে আমি আপনাকে প্রশ্ন করি, ভারত যদি কোনোদিন কাউকে স্যাংশন দেয়, তাহলে কি আওয়ামী লীগ থেকে আইজি বানাইতো? সত্য উত্তরটা দিবেন। হয়তো বানাইতো, হয়তো। ভারত যদি কোনো লোককে অবাঞ্ছিত ঘোষণা করে, না, নো, আপনি যেটা ফিল করেন সেটা বলবেন, ডোন্ট বি ডিপ্লোম্যাটিক। না, সবসময় এটা ভারত যদি কোনো ব্যক্তিকে অবাঞ্ছিত, না, ভারত যদি কোনো লোককে অবাঞ্ছিত ঘোষণা করে, তাকে আপনি পুলিশ প্রধান বানাবেন কিনা? না, কারণ সে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র। তাহলে আমেরিকারটা কেন আপনি নিতে পারছেন না?
এবং আরো নিবিড় জায়গায় যাই, আপনাকে আমি বলতে চাই যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা, তার জন্য তার চাকরিটা কিন্তু জীবনের সবকিছু। এই চাকরিটা এমন যে পান থেকে চুন খসলে চাকরিটা ক্ষতি হয়ে যায়। সেনাবাহিনীর চাকরিটা এমন যে একটা উড়ো চিঠিতেও যদি অভিযোগ আসে, আপনার প্রমোশন বন্ধ হয়ে যেতে পারে। সেখানে যখন সেনাবাহিনীর কর্মকর্তারা দেখছেন 2021 সাল থেকে আমাদের আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র মন্ত্রীরা টোটাল ফেলিয়ার, এই ম্যাগনিটস্কি অ্যাক্ট উঠাইতে পারতেছেন না, এবং তাদের বেশ নাম করা সুপরিচিত অন্য যারা সিনিয়র কলিগ তারা স্যাংশনের আওতায় আটকে গেছেন, তখন সেই সেনাবাহিনীকে যদি আপনি বলেন যে আসো 5ই আগস্টে নামে গুলি করো, আন্দোলন দমাও, কিভাবে তাদেরকে পাবেন সাথে? কিভাবে পাবেন? আপনার সাথে আমি লন্ডনে এসে বেড়াতে যাই, যখনই আসি বেড়াতে গেলে আপনি কারো না কারোর সাথে ঝগড়া করেন আমার সামনে, প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার আমি আপনার সাথে বেড়াতে যাব না। ঝগড়ায় আপনি জিতলেন কি না যায় আসে না, কিন্তু ঝগড়া করেন, গেলেই ঝগড়া করেন। আপনি বুঝতে পারছেন তো, অনেক নিবিড় ব্যাপার ছিল। আপনার পররাষ্ট্রমন্ত্রী জানেই না ম্যাগনিটস্কি অ্যাক্ট কিভাবে ট্যাকেল করবেন। এই যে ধরেন ফরাজি সাহেব এত কথা লিখলো, 2024 সালে জনাব ওবায়দুল কাদের নিকটতম প্রার্থী, কি নাম, কত ভোট পেয়েছিলেন বলতে পারবেন? ওবায়দুল কাদের নিজেই তো বলতে পারবে না, চেয়ার থেকে পড়ে যাবে। তাহলে ওই নির্বাচনকে যদি আপনি দলের নেতা কর্মীকে বোঝানো শুরু করেন যে এইটাই আপনাদের কি বলে যে ভিত্তি, তাহলে এই 5ই আগস্ট হবে না তো কোন আগস্ট হবে? আমি কিন্তু এখনো বলতেছি 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনটা হওয়ার পরে যেই 64 জন বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র নয়, বঙ্গবন্ধুর তৈরি করা আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী তারা বিদ্রোহী প্রার্থী, যারা স্বতন্ত্র বলে তারা আওয়ামী লীগের গঠনতন্ত্রের বিরোধিতা করেন, বুঝে হোক না বুঝে হোক, এবং সময় তাদেরকে বিচার করবে। এই বিদ্রোহী প্রার্থীরা এবং 11 জন জাতীয় পার্টির এমপি হলো, যেভাবে হোক তাদেরকে দিয়ে যদি একটা বিরোধী দল করে দেওয়া হয়তো, আপনি মনে রাখবেন 5ই আগস্ট হতো না। যেই দিন এই বিদ্রোহী প্রার্থীদেরকে আমরা গণভবনে ডাইকে না বলাইলাম যে ওরা আমার ডাইন হাত, তোমরা আমার বাম হাত, সেই দিনই এই নির্বাচনে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা শেষ। আমি এখন একটা কথা বলবো যেটা অনেকে মাইন্ড করবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1970 সালের নির্বাচনে যা পারেন নাই, আপনি 2024 সালে তা পেরেছেন। তার মানে 289 জন আপনার সংসদ সদস্য, 11 জনের বিরোধী দল, যেটা বঙ্গবন্ধু পারে নাই। বুঝেন কথাটা কত বড়, আমরা মানে কত এগিয়ে গেছি, কত পেরেছি, এবং সেজন্য আজকের এই বিপর্যয়। পৃথিবীর কোন লোক বিশ্বাস করবে যে আপনি এত ফেরেশতার মতো দেশ চালাই ফেলছেন, যেখানে 300টা সংসদ সদস্যের মধ্যে 289 জন আপনার? যদি কোনোদিন আপনার চাকরি চলে যায়, যদি আমার কোনোদিন খাবার টাকা পয়সা না থাকে, তাইলে আমরা উন্নত বিশ্বের যে কোনো একটা কমেডি ক্লাবে গিয়ে যদি এই জোকটা বলি যে আমি একটা নির্বাচন করেছিলাম, সেই নির্বাচনে আমি এত ভালো ছিলাম যে 300টি আসনের মধ্যে 289টি আসন আমি পেয়েছি, মানুষ হাসতে হাসতে পড়ে যাবে, আপনাকে অনেক বকশিশ দেবে। আমার কথা হচ্ছে যে আপনি রিয়েলিটির বাইরে আসবেন কেন? রিয়েলিটির বাইরে আসলেন কেন? আপনি মনে করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের চিফ ইলেকশন কমিশনারের নাম হচ্ছে নুরুল কবির, কি ছিল, নুরুল হুদা, হ্যাঁ নুরুল হুদা ছিল। নুরুল হুদা সাহেবের আপন ভাগিনা 2018 সালের নির্বাচনে এমপি হলো। খুব ভালো কাজ হয়েছে, আপনি না জানতে পারেন, কিন্তু যারা বাংলাদেশ নিয়ে ঘাটে তারা তো জানে। সেই ভদ্রলোক আমার সাথে সুসম্পর্ক, উনি 2024 সালের নির্বাচনে এসে 20,400 ভোট পেয়ে এমপি হইলেন। আপনি কিভাবে চালাবেন এই নির্বাচনটা? এটা গ্রহণযোগ্যতা কি? আচ্ছা, 2024-এর ইলেকশনটাকে আপনি এত ক্রিটিসিজম করতেছেন, এটা কি আপনি ওই নির্বাচনে হাইরা যাওয়ার কারণে, রাশেক ভাই? নট এট অল, নট এট অল। আপনি বিলিভ ইট অর নট,
যদি আমি বুঝতাম যে নৌকা ফুটা করার বুদ্ধি হচ্ছে এই নির্বাচন, মানে যেটা বঙ্গবন্ধু কোনো অ্যালাউ করবেন, আপনার কথা নিবিড় ভাবে বুঝতে হবে। মনোনয়ন ফর্মটা আমরা নিয়েছি, সই করেছি, মনোনয়ন ফর্মের সইয়ের নিচে পরিষ্কার ভাবে লেখা আছে যদি আপনি মনোনয়ন না পান, আপনি প্রতিজ্ঞা করিতেছেন যে আপনি আওয়ামী লীগ দ্বারা মনোনীত ব্যক্তির বিরুদ্ধে নির্বাচন করবেন না। এটা তো এই কথাটা সম্ভবত অষ্টম পাতার লাস্ট কলাম আপনি যেটা বলছেন। হ্যাঁ, এবং করলে আপনি বহিষ্কৃত হবেন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি তো সেই হিসেবে সই করেছি। আমি তো জানি আওয়ামী লীগের অনেক বড়, একমাত্র নেত্রী ছাড়া আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা আমার 12টা বাজানোর জন্য 17 বছর ধরে চেষ্টা করছেন। শুধুমাত্র আশিকুর রহমানের ছেলে, আপনারা আমারে ভালোবাসেন, আমার বয়সটা আছে, তারা আমার কিছু করতে পারেনি, অনেক কিছু চেষ্টা করছে। আপনি মনে করেন এই যে এখন নাজমুল হাসান কলিমুল্লাহ যে জেলে আছে, সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল, তাকে ফোন করে কেন্দ্রীয় কমিটির 2 বড় বড় নেতা ফোন করে বলতেছে আপনি রাশেক রহমানকে আপনার বিশ্ববিদ্যালয়ে ডাকেন কেন? ক্যান ইউ ইমাজিন? এই বিপু মন্ত্রীকে ফোন করে বলতেছে অমুক মন্ত্রী যে তাকে অমুক প্রতিষ্ঠানে কেন আপনি তার অ্যাডভাইস নিচ্ছেন বা হেল্প নিচ্ছেন। ধরেন এই বিএনসিসির আমি গুডউইল অ্যাম্বাসেডর ছিলাম, যে ডিজি ছিল তাকে মন্ত্রী 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 কোথায় আমি কোথায়, মন্ত্রী ফোন করে বলছে না যে তাকে কেন বানাইলেন? ডিজি সাহেব সেনাবাহিনীর লোক, শক্ত লোক, বলছে স্যার ওনার কোয়ালিটি আছে এই জন্য আমরা বানিয়েছি, আমি একা বানাইনি, কমিটি, বোর্ড। তো মন্ত্রী ভ্যাপাচাকা খেয়েছে আমি জানি। তো কথা হচ্ছে আমার নিজের যদি একটা স্বতন্ত্র অবস্থান না থাকতো বা পরিবারের অবস্থান না থাকতো, অনেক আগে আমি নাই হয়ে যেতাম। তো আমি যখন গণভবনে গিয়ে দেখলাম যে যেই ফর্ম সই করে আমরা মনোনয়ন নিয়েছি সেই ফর্মের বিরুদ্ধে আমরা চলে যাচ্ছি এবং আওয়ামী লীগের কোন সেন্ট্রাল কমিটির মিটিং নাই, কে স্বতন্ত্র কে বিদ্রোহী কোন সিদ্ধান্ত নাই, আই ওয়াজ নট হ্যাপি। এটা হারা জিতা করে, এবং আমি তো এই নির্বাচন জিতেছি, কিন্তু আমি উচ্চবাচ্য করি নাই, কারণ শেখ হাসিনা ক্ষমতা থাকাই বড় কথা। রাশেক রহমান আজকে না হলে পরে হবে, কিন্তু সংসদটা চললো না। তো আমি মনে করেছিলাম ঠিক আছে 64 + 11 মানে 75, 75 জনের বিরোধী দল হলে আওয়ামী লীগ খুব সুন্দর দেশ চালাতে পারবে, কারণ 75 জন সমালোচনা করবে, সঠিক কথা বলার চেষ্টা করবে, সত্য তুলে ধরবে। আর আওয়ামী লীগের যারা স্বার্থান্বেষী মহলের কিছু লোক, সবাই তো না, তারা একটা চাপে থাকবে এবং নেত্রী বিরোধী দলের কথাকে উপলক্ষ ধরে তাদেরকে চাপ দিতে পারবেন। এই তোমাদের সম্বন্ধে এই অভিযোগ। কিন্তু আমি যেদিন দেখলাম যে সব একাকার হয়ে গেল, তখন আমি এটার বিরুদ্ধে কথা না বলে কি করব বলেন তো? যেই সচিব নৌকা করি তেল মারতে মারতে সচিব হইলো, সেই সচিব বিক্রি হইলো যে নৌকা পাইলো না তার কাছে। আপনি কি শিখাইলেন তাহলে নিজের দলের লোককে? যেই ছাত্রলীগ আজকে আন্দোলন করবে, আমি তাদেরকে স্যালুট জানাই, এখনো চেষ্টা করছে, সেই ছাত্রলীগের সেন্ট্রালের একজন নেতা বদরগঞ্জে যায় কাজ করে নৌকা, আর আমার এলাকায় এসে কাজ করে আরেক মার্কার। আপনি তাকে ছোটবেলা থেকে বেশ সহ শিখাইলেন। খারাপ লাগলো আমার কথাটা? ছাত্রলীগের ছেলে সেন্ট্রাল কমিটির লিডার, তাকে আপনি অ্যাসাইন করেছেন বদরগঞ্জে নৌকার কাজ করতে, আর ও মিঠাপুকুরে আইসা নৌকা ফুটা করে। ওটা তো আপনি বেশ সহ শিখাইলেন, ও বেশ থেকেও খারাপ। আপনি মনে করেন আপনি কি আজকে আমাকে চিনেন নাকি আপনি আগে থেকে চিনেন? আমি আপনাকে চিনি মানে ফেসবুকে, পেপার পত্রিকায় পড়ছি। রাইট, এক্স্যাক্টলি। সো আমার যে সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি আমাকে যখন মাননীয় নৌকা দিলেন, আমি তো কৃতজ্ঞ। এই সাংগঠনিক সম্পাদক যখন খাইতে পারতো না, তখন তো আমি তাকে পকেট থেকে 5-6 হাজার টাকা করে দিছি। তার আমি 31 বছর ধরে চিনি। সে কি একবার আমার এলাকায় আসছে নৌকার জন্য ক্যাম্পেইন করতে? জিজ্ঞেস করেন তো। সে আওয়ামী লীগের সাংগঠনিক, তারা আপনি কি শিখাইলেন? বেশ সহজ শিখাইলেন। আর তার ছেলে আবার ফেসবুকে পোস্ট দেয় শেখ হাসিনার ফাঁসি চাই, এটা নাকি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এখন আমি যদি এর নেতৃত্ব না মানি, এর জন্য আমি এখন হয়ে যাচ্ছি হাইব্রিড। ভাই তোর ছেলে শেখ হাসিনার ফাঁসি চায়, তোরে তো আমি ফার্স্টে পাইলে তোকে আমি আগে প্রহার করবো যে তুই তো নিজের ছেলে মেরে কন্ট্রোল করতে পারস না, হারামজাদা। তুই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছিস। রাশেক ভাই, আপনারা নিয়ে আমি ব্যাপক কনফিউজ ভাই। কেন? আমি ব্যাপক কনফিউজ। বলেন। ধরেন গত 24-এর আগ পর্যন্ত যেই রাশেক রহমানকে আমরা চিনি, আমরা বলতে আমি ব্যক্তিগতভাবে আমি চিনি, কারণ আমি যদি বিদেশে থাকি আমি অন্য কিছু দেখার সম্ভাবনা, মাঝে মধ্যে যে টিভি টক গুলো দেখতাম তখন। ঠিক আছে। এই রুমিনা ফারহানার কথা খুব ভালো লাগতো,
আবার ওই কখনো যদি আপনারা দেখাইতেন না, ওই যে বিএনপির একটা নেত্রী ছিল গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ, কি জানি নাম, মহিলা, বুঝছি, নিপুণ রায়। নিপুণ রায়, ওরে দেখলে টিভিতে, ওরে দেখলে আমার খুব মজা লাগতো যে হ্যাঁ আইসা একটা সুন্দরী মহিলা। আর আপনারা তখন দেখতেন যে খুব আওয়ামী লীগের স্ট্যান্ড বাজি করতেন, হেভি এখন টক করি। শো, ফাটায় ফেলাইতেন। এখন করি। এখন দেখি যে পুরাই মানে 50% বিপরীতমুখী। ওইটাই তো প্রবলেম, যে আপনার এখানে এসে আমি কি বললাম যে আওয়ামী লীগের নিষিদ্ধ করলেও তো নিষিদ্ধ হবে না, ওইটা তো ভুলে গেলেন আপনি। স্ট্যান্ড বাজি না তো কি? আপনার এখানে এসে আমি কি বললাম যে শেখ হাসিনা ছাড়া অন্য কোনো নেতৃত্ব নেই, ভুলে গেলেন তো। না ভাই, তখন তো আপনারা 100% খালি আওয়ামী লীগের সুনাম করতেন। না, এটাই সমস্যা। গত 17 বছর আপনারা একটা হ্যাঁ, করলেন না, এখন কেন করেন ভাই? আমি গত 17 বছর ধরে বলতেছি, ইউটিউবে আমার 2500 উপরে আমার বক্তব্য আছে, আপনি যাই শুনেন। এখন যা বলছি তখনও তাই বলছি। হ্যাঁ, আপনার যেমন একটা খুব ভালো আছে, যেমন ওই যে যুদ্ধাপরাধী, যুদ্ধ নিয়ে একটা বিশাল ভিডিও আছে 1-1.5 ঘন্টা। রাশেদ রহমান কোনোদিন তার বক্তব্য চেঞ্জ করে নাই। আমি সময় টিভিতে গিয়ে বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের দামি দামি গাড়ি দিয়ে এলাকায় নামতেছেন, এটার ভিডিও করতেছেন, আর পিছনে কি সুলতান এ হে সুলতান না কি একটা হিন্দি গানের গান দিয়া ছাড়তেছেন, এটার মানে আমরা জনবিচ্ছিন্ন হয়ে গেছি। আমার কথা চেঞ্জ হয় নাই। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে নাই, হ্যাঁ, রক্তলাল রক্তলাল নাই, জয় বাংলা বাংলার জয় গান নাই। আপনি হিন্দি সিনেমার গান দিয়া বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের ভিডিও রিল বানায় ছাড়তেছেন, ওইটা আবার নেত্রীর সামনে দিচ্ছেন। আপনি যখন, আমি সবসময় বলেছি, কোনদিন বলি নাই, কি বলতে চান আই ক্যান শো ইউ। কিন্তু হ্যাঁ, আমি আওয়ামী লীগের পক্ষেও কথা বলেছি, কারণ 17 বছর এটা ঠিক জামাত বিএনপির বিরুদ্ধে আমাদের একটা সংগ্রাম আন্দোলন জারি ছিল। তা আমি কি সেটা আওয়ামী লীগের পক্ষে বলবো না? বলবো। আপনি যারা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কমিটির, যাদের সাথে আমার নিবিড় আলাপ আলোচনা হতো, ডাকেন, জিজ্ঞাসা করেন বলেছি কিনা, প্রত্যেককে বলেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে শরীফার যে ঘটনা, সেই ঘটনা ঘটার আগে আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করে ওনাকে বোঝানোর চেষ্টা করছি যে শিওর আপনি মানুষের অধিকার দিবেন, সবকিছু করবেন, কিন্তু মানুষকে আগে শিখিয়ে পড়িয়ে নিয়ে করলেই তো হয়তোবা ভালো হবে। কিন্তু এটা তো স্বাভাবিক ভাই। উনি যখন আমাকে দেখেন, উনি তো দেখেন ওই রাশেক যে ধানমন্ডি 32 নম্বরে হাফ প্যান্ট পরে ওনাকে দেখতে গিয়েছিল, যখন তিনি ধানমন্ডি 32 নম্বরে পিছনের ঘরটাতে থাকতেন। আমার যে চুল পেকে গেছে, আমার যে সংসার আছে, সন্তান আছে, এটা তো উনি, এটা ওনার দোষ না। উনি ওনার মায়ের মতো জায়গাতে ঠিকই হয়তো আলাদা আছেন, কিন্তু উনি তো অ্যাডভাইস কারো গ্রহণ করছেন না। এটা তো, এখন অ্যাডভাইস গ্রহণ না করলে কি করবেন? আপনি তো যুদ্ধ করতে পারবেন না। এখন আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আমাকে তো এখন দেশ ছেড়ে চলে আসতে হইলো। আজকে এতগুলো আওয়ামী লীগের নেতাকর্মী দেশে থেকেও দেশে নাই, কারণ তাদেরকে গোপনে থাকতে হচ্ছে। তাহলে আমি এই কথাগুলো বলবো না? কাউকে বলতে হবে না? আর আমি যদি ধরে নেই এরকম যে আপনি আগে মুসলমান ছিলেন না, এখন হইলেন কেন, এটা কি কোনো কথা? এটা ছাগলের মতো কথা হইলো। আপনি আগে ভালো ছিলেন না, এখন হলেন কেন, এটা কি কথা? আপনি নিজামুদ্দিন আউলিয়া তো ছিলেন না, কি ঢাকায় নিজামুদ্দিন ছিলেন, এখন আউলিয়া হইলেন কেন? এটা কি, এগুলো কি কোনো কথা? এগুলো তো যারা ভালো কথা শুনতে চায় না তাদের কথা। মানুষের, আমি তো আপনাকে আবার বলছি যে আমাদের ত্রুটি বিচ্যুতির দায় বা দায়িত্ব নিয়েও যদি আপনাদের মানে আওয়ামী লীগের নেতাকর্মীর কোনো কাজ ইসলাম নিতে রাজি আছি। আপনি দেখেন, মারাত্মক কথা মনে আসলো, বলতেছি আপনাকে। আপনি জানেন যে সিমন বলিভার সাউথ আমেরিকায় অনেকগুলো দেশকে স্বাধীন করেছিলেন। সিমন বলিভারের একজন সহযোদ্ধা ছিলেন, ওনার নাম হচ্ছে জেনারেল স্যান্টেন্ডার। মারাত্মক কথা বলছে, উনি বলতেছেন arms gave us independence but the law will give us freedom. অস্ত্র আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, কিন্তু আইন আমাদেরকে সত্যিকার মুক্তি দিবে। আমি আপনাকে এই কথা কেন বললাম? বিকজ 17 বছর ধরে তো এই আইন প্রতিষ্ঠার সংগ্রামে বঙ্গবন্ধু কন্যা জননী লিপ্ত ছিলেন। আমি তো তার পাশে থাকবই, এখনো তার পাশে আছি। কিন্তু এই আইন প্রতিষ্ঠার যে সংগ্রাম, সেই সংগ্রামের মাঝেও যে অনেক বেআইনি কিছু হয়ে গেছে, সেটা তখন হোক বা এখন হোক বা আগামী দিনে হোক বলতে তো হবে, না হলে আপনি সঠিকভাবে আইন প্রতিষ্ঠা করবেন কিভাবে?
রাশেক ভাই, আমাদের সময় খুব প্রায় 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। আমি লাস্ট একটা প্রশ্ন করবো আপনাকে, এবং পরবর্তীতে আপনি যদি আবার আমাদেরকে সময় দেন আমরা আনবো, কারণ হ্যাঁ। কথা শুনতে হবে, শুনাইতে হবে পাবলিকে। নিজের দোষ স্বীকার করার মধ্যে মহত্ব আছে। আপনি সিমন বলিভারের যেই ওনার যে সহযোদ্ধার যে কথাটা বললেন, এটা আপনি যদি কোনো বলিভিয়াতে যান, লাপাস, সান্তা ক্রুজ, করইকো, যেখানেই যাবেন বিশাল বিশাল মূর্তিতে লেখাটা আছে। আমি Correct. বলিভিয়াতে প্রায় 1 বছর ছিলাম, ইয়েস, এই কথা আমি বলতে পারি। মজার বিষয় হচ্ছে আমি খুব খুশি হলাম, থ্যাংক ইউ, এগুলো আমি অ্যাপ্রিসিয়েট করি, এগুলো দরকার। সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই সিমন বলিভার এই স্যান্ডেরদের জন্য একসাথে যুদ্ধ করছে, কিন্তু সিমন বলিভার যখন তার যুদ্ধের যে প্রাথমিক যে উদ্দেশ্য হাসিল করে ফেললো, জয়ী হয়ে গেল, তখন এই সান্তেন্দার তার শত্রু হয়ে গেল। কেন? তখনই সান্তেন্দারের কথা বললো যে অস্ত্র দিয়ে আইন, সমতা, অধিকার প্রতিষ্ঠিত হয় না। তখন তার রাজনৈতিক অভিযাত্রা হয়ে গেল ভিন্ন। সো এর মানে এই নয় যে সাউথ আমেরিকার ওই দেশগুলোর স্বাধীনতা সান্তেন্দারও চায় নাই, সিমন বলিভারও চায় না, দুইজনই চেয়েছে। তাদের উদ্দেশ্য একই ছিল, কিন্তু কর্মপন্থা ভিন্ন হতে পারে। রাজনীতির সৌন্দর্য ওটাই যে আপনার আমার কথা শুনে তিতা লাগতে পারে, কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি আপনারই, আমি আপনার সাথেই আছি, এবং আমি আপনার জন্যই ওই তিতা কথাগুলো বলছি। বুঝতো? যেমন আমি এখন পর্যন্ত যা দেখতেছি, আপনাকে অনেকে বলতেছে যে অতি বুদ্ধিজীবী, বা আপনাকে হইতে পারে। এমন হইতে মানে পারে। ওই যে রিফাইন্ড আওয়ামী লীগার, বা আপনাকে সংস্কারপন্থী। তবে এখনো আপনি একটা জিনিস না। শুকর করতে পারেন কি জানেন, প্রশ্নে আসে আপনাকে না। এখনো লাল বদর বলে নাই কেউ। না না, এখনো প্রশ্নে লাল আসে না। বদর বলে নাই, এটা বললাম তো শুকর আপনাকে, করতে- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একটার ছেলে হারামদাদা শেখ হাসিনা ফাঁসি চায়, এগুলো তো প্রশ্নে আসে না। হ্যাঁ, আর সংস্কারের তো প্রশ্নের, কিসের সংস্কার মিথুন, কিসের জন্য? আওয়ামী লীগের বিকল্প থাকলে রাশেক রহমান কি করলো? রাশেক রহমান সহজ কথা বুঝে যে আওয়ামী লীগ নাই, বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য নাই। এগুলো যারা বলে ওদেরকে বলতে দেন, ওদেরকে নিয়ে চিন্তা করে লাভ নেই। শুধু বলতে চাই যে বঙ্গবন্ধুকে গরু ছাগল বলদ দিয়া দল করতে বলছিল নাকি? বেশি বুদ্ধিজীবী না কম বুদ্ধিজীবী, ওটা আপনি বিচার করার কে? আপনি আসেন আমার সাথে কথা বলেন, যদি আমার কথা যুক্তি না থাকে আমি মেনে নিব, কোনো অসুবিধা নেই, দেয়ার ইজ নো প্রবলেম। আপনি যদি না বোঝেন যে ভারত বা কোনো দেশ আপনাকে ক্ষমতায় বসে দিবে না, আপনি যদি না বুঝেন যে আপনি নিজের সক্ষমতায়, নিজের শক্তিতে জনগণকে নিয়ে আপনাকে ফিরে আসতে হবে, ক্ষমতায় যাওয়াই সবকিছু না, রাজনীতি বড় কথা, তাহলে কি আপনার সাথে তো কথা বলে কি আমি সময় নষ্ট করব? আপনি কি মনে করেন এই কথাগুলো ওই গরু ছাগলের জন্য আমি বলি? এগুলো তো আমি দেখতে দেখতে বড় হইলাম। আপনি ধরেন 17 বছরে নেতা কর্মীর বিরুদ্ধে যে কামড়া কামড়ি, একটা জিনিস বুঝবেন, অনেকে বলে যে দলের ভিতর সুস্থ প্রতিযোগিতার জন্য গ্রুপিং থাকা উচিত। ইয়েস, গ্রুপিংটা তো থাকবে টেবিলে, গ্রুপিংটা থাকবে লেখনীতে, গ্রুপিংটা থাকবে বইয়ে, গ্রুপিংটা থাকবে ভাষণে। কিন্তু গ্রুপিংটা যখন টেবিল, ভাষণ, লেখনী, বইয়ের পিছনে গিয়ে আরো গুরুতর হয়ে যায়, তখন কি এটা গ্রুপিং নাকি বিভেদ? তখন কি এটা গ্রুপিং নাকি অন্যায়? তখন কি এটা গ্রুপিং নাকি ধ্বংসাত্মক? প্রবলেম হচ্ছে যে এই গরু ছাগল বলদ, এগুলো তো এটা বিচার করার শক্তি তাদের নাই। আপনি মিছিল করতে গিয়ে কাউকে পিটায় মেরে ফেললেন, এটা কি গ্রুপিং নাকি ভাই? এটা তো অপরাধ। হ্যাঁ, আপনি আপনি রাজনীতি ভালো করতে চান, এটা করতে গিয়ে আপনারই একজন সতীর্থ ভাই, তার হয়তো বা কোনো একটা পদ আছে, পদবি আছে, যেটাতে মানব সেবা সে করে, এটা আপনি খেয়ে ফেললেন অন্যায় ভাবে, এটা কি গ্রুপিং? So we have forgotten totally what real politics means. And moreover so, when somebody wants to be a politician, then the future is not good. But when people want to be leaders, then future is bright. আপনি পলিটিক্স করবেন, কিন্তু আপনি যদি বলে বসেন আমি পলিটিশিয়ান হইতে চাই, তাহলে আপনার মতো বড় টাউট আর বাটপার তো আর নাই। আপনি তো হবেন নেতা, ইউ হ্যাভ টু বি এ লিডার। আপনি নেতৃত্ব দিতে গিয়ে অনেক সময় সুকৌশল, ভালো কৌশল, আপনাকে অনেক সময় স্ট্র্যাটেজিক হতে হবে, কিন্তু মানুষের মুক্ত করার যে কাজ, সেটা তো নিছক ওই গ্রাম্য ভিলেজ পলিটিক্স এর মতো করে করলে হবে না। এখন এই কথাগুলো বললে আমরা নাকি বিশাল ইয়ে, তো ঠিক আছে, যান দেখেন, করেন। আপনি যদি লিবারেট করতে পারেন করেন না, আপনি বাংলাদেশের মানুষকে লিবারেট করতে পারলে এটার সুফল তো আমিও পাবো, অসুবিধা কোথায়?